ইয়ন পরিবার। টেবিলে একদিকে বসেছে জাংকুক, সুবিন, ইয়ুনজুন ও অপরদিকে বসেছে জিহোপ ও তেরি। খাওয়া শুরু থেকে একাধারে বক বক করে চলেছে তারা দুজন। তাদের কথোপকথনের মাঝে ইয়ুনজুন সুবিনও তাল মিলাচ্ছে। শুধু খাবার দিয়ে চোখ কটমট করে তাকিয়ে আছে জাংকুক। বিরক্ত লাগছে তার। খেতে বসে এত কিসের কথা। এক সময় বিরক্ত হয়ে উঠে যায় জাংকুক। হাত চেপে ধরে ইয়ুনজুন। কিরে বাবা, উঠে যাচ্ছ কেন? দুপুরে ঠিক মতো খাওনি। 2 দিন বাদে তোমার বিয়ে। এখন না খেয়ে শুকিয়ে গেলে বিয়ে করবে কিভাবে? খাওয়া বন্ধ হয়ে যায় তের। প্লেটে পানি ঢেলে উঠে পড়তেই হতবাক হয় অঞ্জন। খাবার কি খারাপ হয়েছে নাকি? সকালে উঠে যাচ্ছে একে একে। তার মনে মনে বলা প্রতিটি কথা শুনতে পায় তে। তাই মুচকি হেসে বলে, এই চেয়ে বেশ আমি রাতে খাই না আন্টি। আপনার হাতের রান্নার স্বাদ মারাত্মক, তাই বেশি খেয়ে ফেলেছি। বুঝে হয় অঞ্জন। জাংকুককে টেনে বসাতে চাইলে সে জানায় সন্ধ্যায় সে ভাইয়ের থেকে খেয়ে এসেছে, ভুল করে খেতে বসেছিল। কথা শেষ করে দ্রুত সে স্থান ত্যাগ করে জাংকুক। ব্রু কুচকে থাকায় যে হোক, এদের হাব ভাব তো সুবিধা টেকছে না। মা চিল্লে উঠতেই খাওয়ায় মন দেয় সে। তে আনমনে এগিয়ে যাচ্ছে কক্ষের দিকে। ঠিক কক্ষে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ নিজে হাতে টান অনুভব করে সে হিংস্র হয়ে উঠে। তখনই অতি পরিচিতের স্পর্শ চিনতে পেরে পানিতে পরিণত হয় তার সমস্ত হিংস্রতা। পেছনে ফিরে কিঞ্চিত বিরক্ত স্বরে বলে, কি সমস্যা? অসভ্যের মতো হাত ধরে টানাটানি করছেন কেন? জান পড়া নেই। অবাক হয় জাংকুক, তবু নিজেকে সংবরণ করে বলে, তুমি এখানে যদি আমার জন্য এসে থাকো তাহলে ভুল করছো। আমি ভালোবাসি না তোমাকে। শুধু শুধু সময় নষ্ট করো না। এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয় তে নির্বিকার স্বরে বলে, আমি আমার বন্ধুর জন্য এসেছি। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি আপনাকে কথা দিয়েছি বিরক্ত করবো না আপনাকে। এগিয়ে আসে জাংকুক, রাগান্বিত স্বরে বলে, জিওপের জন্য এসেছো? সে কি জানে তোমার ভ্যাম্পায়ার সত্তার অস্তিত্ব সম্পর্কে? জানলে থাকবে তো তোমার সাথে। ব্যথিত হয়তে নিজ মনে বলে, তুমি বড় হৃদয়হীন কুকি। অথচ মুখে বলে, সবাইকে কি নিজের মতো ভেবেছেন মিস্টার জিয়ন জাংকুক? হতাশ হয় জাংকুক। এই প্রথম মেয়েটা তাকে কুকি না বলে জাংকুক বলে দেখেছে। তার তো খুশি হওয়ার কথা, তাহলে এখন কেন সে খুশি হতে পারছে না? সকাল সকাল ড্রয়িং রুমে বসে সকল ধ্যান জ্ঞান বাদ দিয়ে মোবাইলে গেমস খেলছে জাংকুক। ইয়ুনজুন কয়েকবার ছেলেকে দেখে গেছে, বারবার ডেকে বলেছে হসপিটাল সময় হয়ে যাচ্ছে। না, তার কোনো হেলদোল নেই। অন্যদিন তো সে খাওয়ার সময় পায় না। ফ্রেশ হয়ে হসপিটালের জন্য প্রস্তুত হয়ে যায়। সুবিন দ্রুত নাস্তা সেরিয়ে বেরিয়ে পড়েছে। ছেলের বিয়ের জন্য ছুটি নিতে হবে তাকে। অথচ যার বিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। জাংকুককে ডেকে ডেকে বিরক্ত হয়ে কাজে মনোযোগ দেয় ইয়ুনজুন। তখনই উচ্চস্বরে হাসির শব্দে মোবাইল থেকে মুখ তুলে তাকায় জাংকুক। তার কপালে ভাঁজ পড়ে। জিওপো থেকে সিঁড়ি দিয়ে নামতে দেখে দুজনে একে অপরকে ফিসফিসে কিছু বলছে আর হাসতে গলে পড়ছে। কিঞ্চিত বিরক্ত হয় জাংকুক। এত হাসির কি হয়েছে? মুখ দিয়ে যেন হাসির ফোয়ারা ছুটছে। মাথা ঝুঁকিয়ে আবার মোবাইলে মনোযোগ দিতে শুনতে পায় মায়ের কণ্ঠস্বর, তোর বন্ধুরা কখন আসবে যে হোক? ওদের আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। ইয়ুনজুন এবার জাংকুকের উদ্দেশ্যে শুধায়, ততক্ষণে তো আমরা বিয়ের কেনাকাটা সেরে ফেলতে পারি। কি বলিস জাংকুক? জাংকুক মোবাইলের দিকে চেয়ে বলে, তোমাদের যা ইচ্ছা করো। এমন বাক্যে মোটেও অবাক হয় না ইয়ুনজুন। বড় ছেলের থেকে সে এরকম কাঠখুট্টা উত্তরই আশা করেছিল। তাই সে স্বাভাবিকভাবেই বলে, তাহলে যে হোক, আর তৈরি হয়ে নাও, দ্রুত বেরোবো আমরা। তারা সম্মতি জানিয়ে কক্ষে চলে যায় প্রস্তুত হতে। ইয়ুনজুন নিজেও প্রস্তুত হয়ে যায়। ঠায় বসে থাকে জাংকুক। সকলে প্রস্তুত হয়ে একে একে নেমে আসে সিঁড়ি বেয়ে। ইয়ুনজুন বড় ছেলের উদ্দেশ্যে বলে, কাট দাও আর বাড়ির খেয়াল রেখো। জাংকুক আর চোখে তাকায় জিওপের সঙ্গে দণ্ডায়মান নীল গাউন পরিহিতা নারীটির দিকে। অকস্মাৎ মোবাইল পকেটে পুরে উঠে দাঁড়ায়। সদর দরজার দিকে অগ্রসর হয়ে বলে, চলো যাওয়া যাক। অবাক হয়ে ইয়ুনজুন, তুমি নাকি যাবে না? জাংকুক নির্বিকার উত্তর, তা কখন বলেছি? যাবো আমি, চলো। মাকে আশ্চর্য হয়ে চেয়ে থাকতে দেখে জাংকুক পুনরায় বলে, কি হলো, চলো। ঝোপ চিল্লে উঠে, তোমরা দুজনেই থেকে যাও, আমরা বরং চলে যাই।
অতঃপর সকালে চুপচাপ বেরিয়ে গেল। সমস্যা বাঁধে গাড়িতে বসা নিয়ে, কেউই সামনে বসতে রাজি না। বিরক্ত হয় জাংকুক। আমি কি ড্রাইভার নাকি? ইউনজুন থেকে টেনে নিয়ে আগে আগে পেছনে বসে যায়। জিওপ গিয়ে তের পাশে বসতে নিলে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে জাংকুক। বাধ্য হয়ে জিওপকে সামনে এসে বসতে হয়। জাংকুক সত্যি শ্বাস ফেলে গাড়ি স্টার্ট করে। শপিং মলের সামনে গাড়ি থামতে লিসাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় জাংকুক। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালে ইউনজুন ইশারায় বোঝায় ওকে আমি আসতে বলেছি। জানো, লিসাকে দেখার প্রয়োজনই মনে করে না। জিওপের হাত ধরে গট করে ভেতরে চলে যায়। অপরদিকে হা করে চেয়ে আছে জাংকুক। এই মেয়ে আস্ত বেয়াদব। লিসা এগিয়ে এসে শুধায়, মেয়েটিকে আগে তো দেখিনি। ইউনজুন হাসি মুখে জবাব দেয়, ওর নাম কে? জিওপের বান্ধবী। চোখে তাকায় লিসা। আকস্মিক কেমন যেন গম্ভীর হয়ে ওঠে তার মুখভঙ্গি। কিয়েত সময় নিয়ে কিছু একটা ভেবে পুনরায় মুখে হাসি টেনে বলে, চলুন ভেতরে যাই আমরা। পাশে তাকিয়ে জাংকুককে না দেখে কোন চোখে তাকায় ইউনজুন। এটা আবার কোথায় গেল? সবাই দেখছি আমাকে রেখে চলে যাচ্ছে, কেউ পাত্তাই দিচ্ছে না আমাকে। হঠাৎ বিকট শব্দে মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে বড় বড় অক্ষরে হাজবেন্ড লেখা উঠছে। রিসিভ করতেই লিসা আসে। সুবিনয় কণ্ঠস্বর, লিসা এসেছে। কেটে উঠে ইউনজুন। আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। রসিকতা করে সুবিন বলে, বুড়ো বয়সে আর কত পাত্তা পাওয়ার আশা করো তুমি? নিজের বয়সের দিকে একটু নজর দাও। স্ত্রী চিৎকার ভেসে আসার পূর্বে সতর্কতার সহিত কল বিচ্ছিন্ন করে দেয় সুবিন। রাগে গসগস করতে থাকে ইউনজুন। জিও একে একে ঠিক 49টা গাউন দেখে ফেলেছে, তবু তার পছন্দসই কোনো গাউন মিলছে না। চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে সে। দোকানের লোকটা হাঁপিয়ে উঠেছে, কোন দৃষ্টিতে চেয়ে আছে তার দিকেই। তে পাশেই বসে মনোযোগ দিয়ে জিওপের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। জিওপ কিঞ্চিত আশাহত হয়ে বলে, মাত্র এই কটা ড্রেসই আছে আপনাদের কাছে? চোখ কপালে তোলে সেলসম্যান। অতঃপর করুণ স্বরে বলে, জি না স্যার, আরো কিছু কালেকশন আছে। জিওপ বিরক্ত স্বরে বলে, তো সেগুলো কি আপনার শাশুড়িকে উপহার দেবেন? খতমতো খেয়ে যায় সেলসম্যান। জি স্যার। জিওপ চিবিয়ে চিবিয়ে বলে, দয়া করিয়া সবগুলো কালেকশন দেখান জনাব। তড়িঘড়ি করে সবগুলো গাউন দেখাতে থাকে সেলসম্যান। আবার শুরু হয় জিওপের গাউন অভিযান। দেখতে দেখতে ঠিক 76টা গাউন দেখার পরে সফেদ কাপড়ের উপর স্বর্ণালী কাজের একটি গাউন হাতে তুলে নেয়। তার সামনে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সেটাকে। হাসি ফুটে ওঠে তার অধরে। খুশিতে কথা হয়ে বলে, পারফেক্ট। আকস্মিক ভেসে আসে কারো রাগান্বিত কণ্ঠস্বর, আহা কি মনোরম দৃশ্য। হসকচি যে হোক, কিয়র দূরে নিজের ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে করুণ চোখে তাকায় তের দিকে। জাংকুক রাগান্বিত দৃষ্টিতে চেয়ে আছে তাদের দিকে, পাত্তা দেয় না তে। হাসি মুখে বলে, গাউনটা অনেক সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। হোক দোকানের লোকটাকে বলে, এটা প্যাক করে দিন। তের হাত ধরে টেনে উঠে জাংকুক। অতঃপর ঝেপে উদ্দেশ্যে বলে, মা আসছে, তোরা সব কিছু কেনাকাটা করে আমাকে কল দিস। বলে থেকে টানতে টানতে লিফটের দিকে অগ্রসর হয়। জিও হন্ত হয়ে বলে, আরে আরে, ওকে কেন নিয়ে যাচ্ছিস তুই? জাংকুকের সোজা উত্তর, চুমু দিতে। চোখ বড় বড় করে তাকায় যে হোক, অথচ এখনো নির্বিকারতে। সে জানে এই লোক বিশ্বের সবচেয়ে বেশি অসভ্য একজন মানুষ। এখন নিশ্চয়ই তাকে নিয়ে গিয়ে থোবড়া ফুলিয়ে বলবে, চলে যাও নিঃশ্বাসে। লিফটে উঠে জাংকুক বাটন প্রেস করে ব্রুকুসকে তাকায় তের দিকে। সে আপাতত চুপচাপ পেছনে ফিরে দাঁড়িয়ে আছে। একবারের জন্য তাকাচ্ছি না তার দিকে। সে কি তবে অসুন্দর হয়ে গেছে? হালকা স্বরে ডাকে, এই মেয়ে। না, কোনো উত্তর নেই। এই মেয়ে কি মুখে তারা লাগিয়েছে? চোখের সামনে তো মুখ দিয়ে মধু ঝরে। শুনতে পাইতে তবু কিছু বলে না। সে ঠিক করেছে এর সাথে আর কথাই বলবে না। লোক একটা, কথা বললেই ভাব, তার ভাব মহাকাশ ছুঁয়ে যায়। সবসময় যেন আমাকে অপমান করতে মুখিয়ে থাকে। আর চোখে তার দিকে চেয়ে বিড়বিড়িয়ে বলে, নিষ্ঠুর পুরুষ তুমি খুব কি? লিফট এসে থামে 7ম ফ্লোরে। তবু তাদের মধ্যে আকাশচুম্বী নীরবতা বজায় রয়েছে। মুখ খুললেই যেন পারমাণবিক বোমা পড়বে তাদের উপর। থেকে দাঁড় করিয়ে জাংকুক শাড়ি পছন্দ করতে থাকে। সেই ঘুরে ঘুরে দেখতে থাকে সবকিছু। হঠাৎ জাংকুক একটা শাড়ি এনে বলে, দেখো তোর পছন্দ হয় কি না। আমি ভ্যাম্পায়ার,
কোনো মডেল নয় যে এসব পরবো। আজকে খেয়ে দেয় জাঙ্কুক। হাঁ করে শুধায়, শাড়ি কি মডেলটাই পরে? তা নয় তো কি, এসব পড়তে পারি না আমি। এগুলো বরং আপনার হবু বউকে দিন, সে তো মানুষ তাই না, তাকে মানাবে। ভ্যাম্পায়াররা এসব পরে না। ধমকে উঠে জাঙ্কুক, চুপ করো, এটাই পড়বে তুমি। তে হতবাক স্বরে শুধায়, ভ্যাম্পায়ারকে ধমকাচ্ছেন? তাও আবার ভ্যাম্পায়ার রাজকন্যাকে? হ্যাঁ তো, ভয় পাচ্ছ না তুমি? তে করুণ স্বরে বলে, হ্যাঁ হ্যাঁ, খুব ভয় পাচ্ছি। দেখছেন না ভয় কিভাবে কাঁপছি আমি? তার রসিকতা বুঝে বিরক্ত হয় জাঙ্কুক। আবার তাকে টেনে লিফটে ঢুকিয়ে নেয়। চিল্লে উঠে এতে, আরে বাবা আসতে। হঠাৎ বিকট শব্দে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। লিফট এলোমেলো ভাবে নিচের দিকে নামতে থাকে। জাঙ্কুক স্বাভাবিকভাবে কিছুটা ঘাবড়ে যায়। আকস্মাৎ থেমে যায় লিফট। সম্মুখে তাকিয়ে থেকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক শুধায়, এখনো ভয় করছে না তোমার? তে দৃষ্টি ঘুরিয়ে বলে, একদমই না। হয় জাঙ্কুক আফসোস করে বলে, কি দুর্ভাগ্য আমার। তে পিছনে ফিরে থেকে পুনরায় জবাব দেয়, আপনার সাথে এ বদ্ধ জায়গায় আটকে পড়ার চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এমন উত্তরে অতিশয় রাগান্বিত হয় জাঙ্কুক। তেকে জোরপূর্বক ঘুরিয়ে নেয় নিচের দিকে। মুখের উপরে ঝুঁকে গিয়ে বলে, আমার জায়গায় ঝোঁক থাকলে বুঝি খুব খুশি হতে? উত্তর দেয় না তে। একখানে খোলাগা দৃষ্টিতে চেয়ে থাকে তার কপালের দিকে। এমন চাহনি দেখে কৌতূহলী হয়ে নিজের কপালে হাত দিতে চমকে উঠে জাঙ্কুক। বিস্ময় নিয়ে বলে, রক্ত? সে উপলব্ধি করতে পারে লিফট নিচে নামার সময় তার কপালে জোরে আঘাত লেগেছিল। সে ছোটখাটো ব্যথা ভেবে পাত্তা দেয়নি। ভীত দৃষ্টিতে তাকায় তের দিকে। সে তার দিকে ক্রমশই অগ্রসর হচ্ছে। এখনো তার দৃষ্টি কপালে সীমাবদ্ধ। নিজের অজান্তে জ্বলে উঠেছে চোখগুলো। রক্তের নেশায় বেরিয়ে এসেছে তীক্ষ্ণ দুটি দাঁত। জাঙ্কুক পিছিয়ে আসতে নিলে বাধা দেয় দেয়াল। এদিকে লিফট খোলার কোনো আশাই দেখতে পাচ্ছে না। উপায় না পেয়ে চিৎকার করে উঠে জাঙ্কুক, এবার বুঝেছো কেন তোমাকে ভালোবাসি না? তুমি রক্তের নেশায় আমার প্রাণ দিতে পিছু পা হবে না। তুমি শুধু আমার জন্য নয় না, বরং পুরো মানব জাতির জন্য হুমকি স্বরূপ।